বিপ্লবের একটা প্রস্তুতি থাকে, পরীক্ষিত নেতৃত্ব থাকে, সেখানে একটা দর্শন থাকে। যেমন ধরেন ফ্রান্স রিভলিউশন, সেখানে ভলতেয়ার আরও সব তাদের ভিতর চিন্তার একটা বৈপ্লবিক পরিবর্তন আসছিল এবং তার সঙ্গে জনগণ সম্পৃক্ত হয়ে একটা ঘটনা ঘটে যায়। কিংবা রুশ বিপ্লব, সেখানেও একটা পরীক্ষিত পোড় খাওয়া নেতৃত্ব এবং তাদের আলাদা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো ছিল। একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। তো আমাদের এখানে তো এটা এক ধরনের স্বতঃস্ফূর্ত, এবং যারা এই মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিল কিংবা মুভমেন্টের কারো রাজনীতিতে 6 মাস, কেউ 1 বছর, তো বড় জোর 18 সাল থেকে, এইটা যদি 18 সাল থেকেও কেউ এসে মানে লেগে থাকে, লেগেছিল না তো, তারপরে লেগে থাকলে তার বয়স 6 বছর। এখানে সেই ধরনের একটা সুসংগঠিত রাজনৈতিক নেতৃত্ব ছিল না। আর একটা হচ্ছে যে একটা সংগঠিত পরীক্ষিত নেতৃত্ব ছাড়া এই ধরনের পরিবর্তন করা যায় না। এবং এর যেমন এই অভ্যুত্থানের পরিণতিতে যে সরকারটা আসলো, তারা রাজনৈতিকভাবে অনভিজ্ঞ, বিভিন্ন পেশা থেকে আসলেন, এবং আসার পর তাদের মধ্যে অনেক কথাবার্তা, অনেক দূরত্ব, 4 জনের কথা 4 রকম হয়ে যাচ্ছে, কিংবা একই লোক আজ যেটা বলছে কালকে আরেকটা বলছেন। তো এরকম একটা ব্যাপার রয়ে গেছে। হ্যাঁ, তারপরেও কতগুলো কমন জিনিস, যেটা হচ্ছে এক ধরনের ঐক্যমত্য আছে। যেমন একটা নির্বাচনী ব্যবস্থাটা কি হওয়া দরকার, এখানে এই ব্যাপারটা আছে। কিংবা উনি বললেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মানে ঐক্যমত্য আছে, কিছু কিছু ব্যাপারে ঐক্যমত্য আছে। সেই জায়গাগুলোকে ফাইন্ড আউট করা দরকার, চিহ্নিত করা দরকার যে এই ব্যাপারে ঐক্যমত্য আছে। এবং সেইটা করার ক্ষেত্রে যদি পলিটিক্যাল পার্টি কোঅপারেশন না করে, কিংবা তাদের সঙ্গে পলিটিক্যাল পার্টির যদি এই অন্তর্বর্তী সরকারের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত না হয়, তাহলে এটা খুব কঠিন হয়ে যাবে। কেন, তারা যদি মাঠে নেমে যায় সে, তো তখন কি হবে? যে হ্যাঁ ঠিক আছে, ছেলেরা সরকারের পাশে দাঁড়ালো, মানে এই বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় নাগরিক কমিটি যে নতুন রাজনৈতিক দলের কথা বলছেন, তারা কমিটি করছেন, রাজনৈতিক দলও করবেন হয়তো, তা নিয়ে কিন্তু এরই মধ্যে বিএনপি বা অন্য দলের সঙ্গে মোটামুটি আমার মনে হয় এটা বিএনপি কিংবা অন্য কারো ক্ষুব্ধ হওয়া উচিত না। তো তরুণরা যদি একটা রাজনৈতিকভাবে সংগঠিত হয়, এটা খারাপটা কি? ভালো তো। বরং তরুণরা যদি বিচ্ছিন্ন থাকে, তারা যদি আলাদা আলাদা অবস্থানে থাকে, তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বরং তারা একটা রাজনৈতিক দলের মধ্যে এসে জনগণের সঙ্গে যোগাযোগ করুক, সেইটা আমার মনে হয় একটা পজিটিভ ব্যাপার। আর একটা তো রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতাটা হচ্ছে রাজনীতিতে 2 দল ছিল, মানে কাছাকাছি প্রতিদ্বন্দ্বী, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী 2 দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। তো এখানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ধরেন কেয়ারটেকার গভর্নমেন্ট যদি চলতে থাকতো, তাহলে একবার আওয়ামী লীগ আসতো আর একবার বিএনপি আসতো, এবং তখন খারাপ হওয়ার বেশি খারাপ হতে পারতো না, বেশি স্বৈরাচারী হতে পারতো না, এবং সেখানে একটা কন্ট্রোলে থাকতো। কিন্তু পরপর এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা বাদ দেওয়ার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার সরকার মানে অতিমাত্রায় কর্তৃত্ববাদী হয়ে উঠল। আমি যদি বলি যে 91 থেকে 96 পর্যন্ত বিএনপি সরকার অনেক বেটার গভর্নমেন্ট ছিল। এমনকি 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনার গভর্নমেন্টও বেটার গভর্নমেন্ট ছিল, এবং জনগণের কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করত। কিন্তু 9-এর পরে আর জনগণের কাছে কৈফিয়ত দিতে চাইল না, এবং 9-এর পরে মনে করলো কতগুলা এই কনসেপচুয়াল ব্যাপার এরকম ধরেন যে ব্যাপারটা এরকম যে আমার বাবা স্বাধীনতা এনেছে, শেখ মুজিব স্বাধীনতা এনেছে, বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছেন, এবং তার কন্যাই দেশ গড়বেন। এই যে ব্যাপারটা এক ধরনের মানসিকতা, এটা তো, কিংবা আমার চেয়ে দেশপ্রেম কি আছে, দেশপ্রেমিক কি আছে, তো এই মানসিকতার কারণে এইটাই হচ্ছে স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র আর কিছু না। তো এইভাবে একটা শাসন হয়ে গেল। তো যে কারণে এর বিপরীত ছেলেরা স্লোগান দিল, যে স্লোগানটা রাস্তাতে আটলো, দেশটা কারো বাপের না। তো এই যে ব্যাপারটা এখানে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে ঘটিয়েছে, ধরেন যে
এই জোয়ানা পার্কও পরিবর্তন ঘটাই দিয়েছিল, সমস্ত মানুষকে ইউনাইটেড করে তার পিছে নামছিল এবং জয়ী হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটাকে তো ধরে রাখতে পারেনি, বরং নির্মমভাবে তাকে নিহত হতে হয়েছিল। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে তারুণ্য যেটা করেছে, তবে এইটাকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে একটা ম্যাচিউরড লিডারশিপ লাগবে, এবং সেই ম্যাচিউরড লিডারশিপটা এই তরুণদের ভিতর নেই। জি, এই রাজনৈতিক দলগুলোর ভিতর অনেক দোষ ত্রুটি আছে, তারপরেও তারা ইচ্ছে করলে যদি সংশোধিত হয়, যদি আওয়ামী লীগকে দেখে বিএনপি শিখে তাইলে একটা ভালো, আর আওয়ামী লীগকে দেখে যদি বিএনপি আওয়ামী লীগ যা যা করেছে সেটাও অনুকরণ করে, যেমন তৃণমূলে অলরেডি কিছু কিছু ঘটনা ঘটছে, যদিও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তো তাদেরকে বহিষ্কার ইত্যাদি ইত্যাদি করছে, যে তাদেরকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা যদি কন্ট্রোল না করতে পারে তাহলে কি হবে? বিএনপি আসলে তো একই ঘটনার পুনরাবৃত্তি হবে। অতএব সেখানে আমার মনে হয় রাজনৈতিক নেতৃত্ব কেমন হবে এটা ইম্পর্টেন্ট, এবং এই রাজনীতি ছাড়া এবং তরুণরাও যদি রাজনৈতিক দল গড়তে পারে, যেমন তরুণদেরও কোনো স্থিতিশীলতা নেই, তাদেরও একটা স্থিতিশীল চিন্তার মধ্যে আসতে হবে। যেমন তারা কখনো এইটাকে বিপ্লব বলছে, কখনো তো স্বাধীনতা বলছে, কিন্তু একটা জাতির জীবনে স্বাধীনতা একবারই আসে, এবং সেটা এসেছে 1971 সালে লাখো শহীদের রক্তের ভিতর দিয়ে। তো অনেক ত্যাগের বিনিময় এসছে, এবং সেটাকেও হয়তো তারা দেখেনি, কিন্তু তারা সেটাকে অস্বীকার করে মনে করছে যে না, তারাই স্বাধীনতা এনেছে। তো এই ধরনের চপলতা তো এটা কাম্য না। তা আমাদের বক্তব্য হচ্ছে যে তরুণ নেতৃত্বকেও ম্যাচিউরড হতে হবে, এবং তারা দেশ গড়ার এবং নেতৃত্বের জন্য তৈরি হোক। আর যারা প্রবীণ নেতৃত্ব আছে, মানে আগের নেতৃত্ব যারা আছে, তারা সংশোধিত হতে হবে। মানুষের নাকি রাজনৈতিক দলের? আচ্ছা, প্রথমত হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আন্দোলনের ফসল নিঃসন্দেহে, এবং আজকের অবস্থায় এই সরকারকেই নেতৃত্ব দিতে হবে, এতে কোনো নেই, এবং তাদের সাফল্যই সাথে দেশের কল্যাণ নিহিত। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে এই সরকারের সঙ্গে তো রাজনীতিক যে মানে স্টেক হোল্ডার যারা, বিশেষ করে রাজনৈতিক দল এবং সংগ্রামী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের মধ্যে আরেকটু ইন্টারাকশন হওয়া দরকার, এবং ইন্টারাকশনের মধ্য দিয়ে কতগুলো কমন জায়গায় না আসলে কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হবে। অতএব আমার কাছে মনে হচ্ছে যে অনেক সময় অন্তর্বর্তী সরকারের হাবভাবে মনে হচ্ছে যে তারা একারাই কাজটা করবেন, এটা পারবেন না। অতএব তাদেরকে রাজনৈতিক দলকে লাগবে, এবং এদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, যে কোনো কারণেই বিভিন্নভাবে এই দূরত্বটার অবসান হওয়া দরকার, আরও ইন্টারাকশন হওয়া দরকার, এবং ইন্টারাকশনের মধ্য দিয়ে কিছু কমন প্রস্তাব এবং সংস্কারের কমন সিদ্ধান্তে উপনীত হবে, এর কোনো বিকল্প সুপারিশ করে দিতে পারে তারা।